আসসালামু আলাইকুম। বিজনেস স্টাডিজ 360 পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়। তো ডেবিট ক্রেডিট নির্ণয় করা যদি আপনি পারেন তাহলে কিন্তু আপনি জাবেদা সহজেই প্রস্তুত করতে পারবেন। আর জাবেদা পারা মানে হিসাব বিজ্ঞানে অন্যান্য কাজগুলো সমাধান হয়ে যাওয়া, অর্থাৎ অন্যান্য হিসাব বিজ্ঞানের যে কাজ আছে সেই কাজগুলো আপনি সহজেই সমাধান করতে পারবেন। তো চলুন আমরা আজকে শুরু করে দিই কীভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়। তো মনে রাখবেন হিসাব হলো 5 প্রকার। হিসাব কয় প্রকার? 5 প্রকার। এর মধ্যে হলো প্রথমটি হলো সম্পদ, ব্যয়, আয় দায় এবং মালিকানা সত্ত্ব। অর্থাৎ প্রতিটি হিসাবই এই 5টি হিসাবের আওতায় পড়ে। আমি আবারও বলছি যে প্রতিটি হিসাবই এই 5টি হিসাবের আওতায় পড়বে। সম্পদ, ব্যয়, আয় দায় এবং মালিকানা সত্ত্ব এই প্রধান 5টি হিসাবের আওতায় পড়বে। ঠিক আছে? তো দেখেন সুবিধা গ্রহণকারীকে বলা হয় ডেবিট। হিসাব বিজ্ঞানে যে পক্ষটা সুবিধা গ্রহণ করে সেই পক্ষটাকে বলা হয় ডেবিট, এবং যে পক্ষটা সুবিধা প্রদান করে সেই পক্ষকে বলা হয় কি ক্রেডিট। অর্থাৎ যে পক্ষ সুবিধা গ্রহণ করবে আপনারা কি করবেন সেটাকে ডেবিট বানিয়ে দিবেন, এবং যে পক্ষটা সুবিধা প্রদান করবে অর্থাৎ ত্যাগ করবে সেই পক্ষটাকে আপনি কি করবেন ক্রেডিট বানিয়ে দেবেন। তো দেখেন সম্পদ, ব্যয়, আয় দায় এবং মালিকানা সত্ত্ব এটা কখন ডেবিট হয় এবং কখন ক্রেডিট হয় আমি 5টা সহজ সূত্রের মাধ্যমে এখানে তুলে ধরেছি। দেখেন সম্পদটা যদি বৃদ্ধি পায় তাহলে এটা কি হবে ডেবিট হবে, এবং সম্পদটা যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হবে। সো আপনারা দেখে নেবেন যে কোনগুলো সম্পদ, কোনগুলো ব্যয়, কোনগুলো আয়, কোনগুলো দায় এবং মালিক সত্ত্ব। প্রতিটা বই এগুলো দেওয়া আছে যে কোনগুলো সম্পদ, কোনগুলো ব্যয়, কোনগুলো আয় দায় মালিকানা সত্ত্ব। আপনি যদি হিসাব বিজ্ঞানে খুবই বিগিনার হয়ে থাকেন, অর্থাৎ হিসাব বিজ্ঞান মাত্র শুরু করছেন, এই সম্বন্ধে কিছুই ধারণা নেই, তাহলে অবশ্যই আপনি দেখে নেবেন কোনগুলো সম্পদ, কোনগুলো ব্যয়, কোনগুলো আয়, কোনগুলো দায় এবং কোনগুলো মালিকানা সত্ত্ব। সো ব্যয়, ব্যয়টা যদি বৃদ্ধি পায় তাহলে আপনি কি করবেন ডেবিট বানিয়ে দেবেন, এবং যদি হ্রাস পায় তাহলে কি করবেন ক্রেডিট বানিয়ে দেবেন। তো দেখেন এই দুইটা কিন্তু দুইটার মধ্যে সম্পর্ক আছে, অর্থাৎ সম্পদ এবং ব্যয়টা যদি বৃদ্ধি পায় ডেবিট হবে, এবং হ্রাস পেলে কি হবে ক্রেডিট হবে। তাই আমি দুইটা একত্রে রাখছি। পরে দেখেন যে আয়, আয়টা ক্ষেত্রে একটু ভিন্ন। আয়টা যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে, এবং যদি হ্রাস পায় তাহলে ডেবিট হবে। দায়ের ক্ষেত্রে সেম, বৃদ্ধি পাইলে কি হবে ক্রেডিট হবে, এবং হ্রাস পেলে ডেবিট হবে। মালিকানা সত্ত্বের ক্ষেত্রেও সেম, যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে, এবং যদি হ্রাস পায় তাহলে কি হবে ডেবিট হবে। তো আপনারা দেখছেন তিনটার ক্ষেত্রে কিন্তু সেম। তিনটার ক্ষেত্রে যদি বৃদ্ধি পায়, আয় দায় বা মালিকানার সত্ত্বে যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়, এবং যদি হ্রাস পায় তাহলে কি হয় ডেবিট হয়। তো এখানে মানে 5টি সূত্রের মাধ্যমে আপনি সহজেই বুঝতে পেরেছেন ব্যাপারটা। তো দেখেন অনেকে যদি মনে না থাকে তাহলে কিন্তু আপনারা এই ফর্ম্যাটটা অ্যাপ্লাই করতে পারেন, যে সব বৃদ্ধি ডেবিট, আদম বৃদ্ধি ক্রেডিট। সব মানে কি? সব মানে হলো সম্পদ, আর মানে হলো ব্যয়। অর্থাৎ সম্পদ আর ব্যয়টা যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট। তো আপনারা বলতে পারেন যদি হ্রাস পায় তাহলে কি হবে ডেবিটের উল্টাটা হবে, অর্থাৎ ক্রেডিট হবে। এভাবে মনে রাখবেন সব বৃদ্ধি ডেবিট, সব হ্রাস ক্রেডিট। আদম বৃদ্ধি ক্রেডিট এর মানে কি? আদম মানে হলো এখানে বুঝিয়েছি আয়, মানে হলো দায়, এবং মানে হলো মালিকানা সত্ত্ব। অর্থাৎ আপনারা মনে রাখবেন আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়, আর যদি হ্রাস পায় তাহলে উল্টাটা হবে, অর্থাৎ ডেবিট হবে। সো বিষয়টা আবারও বুঝাচ্ছি যে সব বৃদ্ধি, সব মানে তো জানেনি সম্পদ আর ব্যয়। যদি সব বৃদ্ধি পায় তাহলে কি হবে ডেবিট, আর যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হবে। আদম যদি বৃদ্ধি পায় অর্থাৎ আয় দায় এবং মূল মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, আর হ্রাস পেলে বিপরীত অর্থাৎ ডেবিট হবে। এভাবে বিষয়টা আশা করি বুঝাইতে পেরেছি। একটা বিষয় কি যে ডেবিট ক্রেডিটটা হলো অনেকটা জাবেদার মতো। জাবেদার ক্ষেত্রে আমরা কী করতে হয় ডেবিট এবং ক্রেডিট দুই পক্ষে ভাগ করতে হয়। তো আমরা এখানে কয়েকটা এন্ট্রি লিখেছি, 6টা এন্ট্রি লিখেছি। 6টা এন্ট্রির মাধ্যমে বোঝানোর চেষ্টা করব কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়। আপনারা যে সূত্রগুলো দেখেছেন এই সূত্রগুলো অ্যাপ্লাই করে কিভাবে ডেবিটকে নির্ণয় করতে হয় সেই বিষয়টা আমি এখানে তুলে ধরার চেষ্টা করব। তো একটা জিনিস আপনারা মনে রাখবেন, যদি আমার ব্যবসার ভিতরে যদি কোনো নগদ হতে আগমন ঘটে তাহলে কি হয়, নগদটা হলো একটা সম্পদ, যেহেতু সম্পদটা বৃদ্ধি পায় অর্থাৎ নগদ যদি আগমন ঘটে কি হয় সম্পদটা বৃদ্ধি পায়। তো আপনারা এখানে শিখেছিলেন সম্পদ বৃদ্ধি মানে কি, যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয়, অর্থাৎ নগদটা আগমন ঘটলে কি হয় ডেবিট হবে। নগদ বৃদ্ধি পেলে ডেবিট হবে, আর নগদটা হ্রাস পায় কী হবে ক্রেডিট হবে, কারণ নগদ একটা সম্পদ। ঠিক আছে, এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন, কারণ নগদের ব্যবহারটাই বেশি হয়, সেই জন্য আমি বিষয়টা আগেতে বলে রেখেছি। তো দেখেন এখানে একটা এন্ট্রি আছে যে নগদে ব্যবসা শুরু করা হলো।
সো নগদে ব্যবসা শুরু করছে 70,000 টাকা দিয়ে। দেখেন এর ফলে কি হয়েছে, আমার ব্যবসায় নগদ অর্থের আগমন ঘটেছে, অর্থাৎ নগদ বৃদ্ধি পেয়েছে। তো নগদ যদি বৃদ্ধি পায় তাহলে কি হয়, ডেবিট হয়। তো আপনারা লিখবেন নগদান হিসাব ডেবিট, ঠিক আছে। এবং দেখেন নগদ বৃদ্ধি পেয়েছে, এবং আরেকটা কি হিসাব দেখেন, নগদ ব্যবসা যদি শুরু করা হয় তাহলে কি হয়, মূলধন, অর্থাৎ আপনি মালিকানা সত্ত্বটা বৃদ্ধি পায়, ঠিক আছে, মূলধন। তাহলে আপনি লিখবেন মূলধন হিসাব ক্রেডিট, অর্থাৎ নগদ বৃদ্ধি পেয়েছে এবং আমার কি মূলধন, অর্থাৎ ব্যবসায় যদি কিছু শুরু করা হয় সেটা মূলধন হিসাবে কাজ করে। আর মূলধন হিসাব ক্রেডিট, অর্থাৎ মূলধনটা ক্রেডিটের কারণটা কি, দেখেন এখানে সত্যর সাথে সম্পর্কিত হলো মূলধন, তাই যদি এটা বৃদ্ধি পায় তাহলে কি হয়, ক্রেডিট হয়, সেই জন্য আমি এটা ক্রেডিট করেছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর দেখেন যে পণ্য নগদে ক্রয় করা হলো। দেখেন আপনি যদি কারোর কাছে নগদে একটি পণ্য ক্রয় করেন তাহলে আপনি টাকাটা দেন নাকি সে আপনাকে টাকাটা দেয়? আপনি অবশ্যই দোকানদারকে টাকাটা দেন, অর্থাৎ আপনার কি হয়, টাকাটা কমে গেছে। অর্থাৎ যদি সম্পদটা হ্রাস পায়, নগদটা হ্রাস পেয়েছে, মানে সম্পদে যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হয়। সো আপনি লিখে ফেলবেন যে নগদান ক্রেডিট, ঠিক আছে। এরপর দেখেন যে ক্রয় করেছেন, ক্রয়, আরেকটা হিসাব কি, ক্রয়। তো ক্রয়টা কি হবে, ডেবিট হবে। কি জন্য ডেবিট হবে, দেখেন আমরা বলেছিলাম আগে ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট। দেখেন ক্রয় করার ফলে আমার ব্যয়টা বৃদ্ধি পেয়েছে, সো কি ক্রয়টা হবে ডেবিট। আশা করি বুঝতে পেরেছেন যে পণ্য যদি নগদে ক্রয় করা হয় তার ক্রয় হিসাব ডেবিট, কারণ আমার ব্যয় বৃদ্ধি পেয়েছে ডেবিট, এবং কি হয়েছে সম্পদটা হ্রাস পেয়েছে সেজন্য ক্রেডিট। এই যে ব্যয় বৃদ্ধি পেয়েছে ডেবিট এবং সম্পদটা হ্রাস পেলে ক্রেডিট হয়। এরপর 3 নাম্বার যেটা আছে সেটা হলো পণ্য নগদে বিক্রয় করা হলো। দেখেন বিক্রয় করলে কি হয়, আপনি নগদে টাকাটা পেয়েছেন, সো নগদটা বৃদ্ধি পেয়েছে, সম্পদটা বৃদ্ধি পেয়েছে। সো আপনি লিখবেন নগদান ডেবিট, এবং কি হয়েছে দেখেন নগদে পণ্য বিক্রয় করার ফলে আরেকটা কি হিসাব, বিক্রয় হিসাব। সো বিক্রয় যদি করা হয় তাহলে কি হয়, আমার আয়, আয় হয়। আর আয়টা যদি বৃদ্ধি পায় তাহলে কি হয়, দেখেন এই যে আয়টা যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়। সো আপনি কি করবেন, এখানে ক্রেডিট লিখে দেবেন। এরপর দেখেন বেতন প্রদান করা হলো, অর্থাৎ কর্মচারীদের যদি বেতন প্রদান করেন তাহলে কি আপনার নগদ অর্থটা ব্যবসা হতে চলে গিয়েছে, অর্থাৎ সম্পদটা হ্রাস পেয়েছে। সম্পদটা যদি হ্রাস পায় তাহলে কি হয়, ক্রেডিট হয়। সো আপনি লিখবেন নগদান ক্রেডিট। সো আরেকটা যেটা আছে বেতন, এটা ডেবিট হবে, কিন্তু কি জন্য ডেবিট হলো বিষয়টা আমি বোঝাচ্ছি। বেতনের ফলে আপনার কি হয়েছে, ব্যবসা ব্যয়টা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, বলুন, ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। সো আমরা এখানে ডেবিট লিখে দিলাম। আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। এরপর দেখেন 5 নাম্বার যেটা আছে সেটা হলো ভাড়া বকেয়া আছে। ভাড়া যদি বকেয়া থাকে তখন দেখেন কি হয়, দেখেন ভাড়া যদি বকেয়া থাকে তাহলে কি হয়, একটা হিসাব হলো কি ভাড়া। দেখেন আপনি কিন্তু বকেয়া আছে, টাকাটা কিন্তু প্রদান করেননি, সো আমার সম্পদে কিন্তু হ্রাসের কোনো ব্যাপার এখনো হয়নি, ঠিক আছে। তো একটা হিসাব হলো ভাড়া, আরেকটা হিসাব কি বকেয়া ভাড়া, দুইটা হিসাব এখানে জড়িত। সো দেখেন ভাড়াটা হলো আমার ব্যয়, ঠিক আছে, আমার ব্যয়টা বৃদ্ধি পেয়ে গেছে, 1 মাস অধিক, মানে 1 মাস সুবিধা গ্রহণ করেছি, ঠিক আছে, সেই জন্য কি সুবিধা গ্রহণকারী যেহেতু আমরা কি বলি ডেবিট, ঠিক আছে, সেই জন্য ভাড়া হিসাব ডেবিট। এবং বকেয়া ভাড়া, দেখেন বকেয়া ভাড়াটা কি, বকেয়া আছে, আপনি দায়বদ্ধ, ঠিক আছে, আপনি যে বাড়িওয়ালার কাছে আপনার দায়বদ্ধ, সো আপনার দায়টা বৃদ্ধি পেয়েছে। দেখেন দায় বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়, ঠিক আছে। সো এখানে কি লিখবেন, ক্রেডিট। আমি আবারও বলছি, ভাড়ার ফলে ব্যয় বৃদ্ধি পেয়েছে সেই জন্য এটা ডেবিট হয়েছে, এবং বকেয়া ভাড়ার ফলে কি হয়েছে, দায় বৃদ্ধি পেয়েছে সেই জন্য এটা ক্রেডিট হয়েছে। সো দেখেন পণ্য উত্তোলনের ক্ষেত্রে দেখেন একটা হিসাব হলো উত্তোলন, আরেকটা হিসাব হলো পণ্য। দেখেন পণ্য নামে তখন হিসাব হয় না, সো ক্রয়। মনে রাখবেন আপনি পণ্য হিসাব লিখতে পারবেন না, পণ্য কথাটা থাকলে মনে রাখতে হবে ক্রয় লিখতে হবে, ঠিক আছে। উত্তোলন, আরেকটা হলো কি ক্রয়। সো দেখেন উত্তোলন হিসাবটা কি, উত্তোলন করার ফলে কি হয়, আপনার মালিকানা সত্ত্বটা কমে যায়। উত্তোলন একটা মালিকানা সত্ত্ব হিসাব, উত্তোলন করার ফলে কি হয়েছে, আপনার মালিকানা সত্ত্বটা হ্রাস পেয়েছে, ঠিক আছে। মালিকের যদি ব্যবসাগত পণ্য উত্তোলন করে ফেলেছে, অর্থাৎ মালিকের সত্ত্বটা আমরা কি কমিয়ে দিয়েছে, সেই জন্য কি হবে, ডেবিট। সো আপনি লিখবেন উত্তোলন হিসাব ডেবিট। এবং দেখেন ক্রয়টা কি একটা ব্যয় হিসাব, ঠিক না, অবশ্যই ক্রয়টা হলো একটা ব্যয় হিসাব, আর ব্যয়টা যদি আপনার হ্রাস পায় তাহলে কি হয় দেখেন তো, ক্রেডিট হয় অবশ্যই, ঠিক আছে।
সো লিখবেন এখানে ক্রেডিট। ঠিক আছে, দেখেন উত্তোলন হিসাব ডেবিট হলে ক্রয় আছে, ক্রয়টা অবশ্যই ক্রেডিট, এইভাবে মনে রাখতে পারেন। ঠিক আছে, তো এখানে আমি মূল হিসাব সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিক। তো আপনারা যাতে মনে রাখতে পারেন এই নির্ণয় করার সময়, সেই জন্য আমি এটা পাশে আগেই লিখে রেখেছিলাম। সো দেখেন বিষয়টা হলো যে আপনি মনে রাখতে হবে যে সম্পদ আর ব্যয়টা সবসময় বৃদ্ধি পেলে ডেবিট হয় এবং হ্রাস পেলে ক্রেডিট হয়, আর আয়, দায় এবং মালিকানা সত্ত্বটা বৃদ্ধি পেলে সবসময় ক্রেডিট হয় এবং হ্রাস পেলে কি হয়, ডেবিট হয়। দেখেন আপনারা যদি এই ডেবিটকে নির্ণয় করাটা পারেন, তাহলে দেখেন আপনারা জাবেদাটা সহজেই পেরে যাবেন। আর জাবেদা পারলে অ্যাকাউন্টিংয়ের অনেক বিষয়গুলো খুবই সহজে পারা যায়। অর্থাৎ অন্যান্য বিষয়গুলো ওনারা যেমন খতিয়ান আছে, ঠিক আছে, অন্যান্য বিষয়গুলো আছে যা আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। সো আপনারা এগুলো বেশি বেশি করে কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ বেশি বেশি করে প্র্যাকটিস করলে আপনারা সহজে কি ডেবিট ক্রেডিট নির্ণয় করাটা আয়ত্ত করতে পারবেন। এখানে যদি কোনো কোশ্চেন থাকে, আজকের ভিডিও টিউটোরিয়াল সম্পর্কে যদি কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। সো এই ছিল আজকে ডেবিট ক্রেডিট নির্ণয়ের বিষয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।